EBI by announcing that England plays Bangladesh on Monday the 9th of March. This will be the chance to cheer on your cricket heroes when England plays Bangladesh at Adelaide Oval on Monday the 9th of March. Tickets start from $20 per person and just $5 per child. The Adelaide Fan Zone at the Oval's Southern Plaza will have free activities and entertainment from 11 a.m. to 3 p.m. Don't miss out. Tickets are available at www.cricketworldcup.com. Area are people sitting. Everywhere else they're standing. Martin Suji, 3 from 3. Hasibul Hussain. No, that is not what Bangladesh want. They want a single, a little nudge. Now what Hasibul Hussain has done is he's ensured that he now in all likelihood has got to win the match. Now Gordon Quenney is saying take a single maybe. He's got it. He is the hero. They'll just pull that one in. The scores are level, are they? Just one to go. Now, আর এখান থেকেই শুরু বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ যাত্রা। এই সুখানুভূতিকে সঙ্গী করে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডিলেইডের বুধবারের সাপ্তাহিক নিয়মিত আয়োজনটিতে। প্রথমবারের মতো যারা টিউন করেছেন তারা আমাদেরকে শুনছেন 103.1 FM এ এবং ঘড়িতে অ্যাডিলেড সময় এখন রাত ঠিক 9:30। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর আমি সুমন, আজকের কো-হোস্ট। আমার পক্ষ থেকে শ্রোতাদেরকে জানাই আমন্ত্রণ। শ্রোতাবৃন্দরা, আপনারা শুনলেন বাংলাদেশের সেই বিজয় কথা মুহূর্তের ধারা বর্ণনা, যা থেকে সূচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ যাত্রা। পুরো বাঙালি জাতিকে একত্রিত করেছে এই ক্রিকেট। তবে আপু, কেমন আছেন আজ? আমি তো ফুললি রিচার্ড, কথাই বলতে পারছি না, তো লাগছি, দেখতেই পাচ্ছ। অসম্ভব রকমের এক্সাইটেড। সামনে বাংলাদেশের ম্যাচ আছে, তো বুঝতেই পারছো কি অবস্থায় আছি। তোমার কি অবস্থা বলো? আমিও খুবই খুবই ভালো মুডে আছি। আর আপনার যে অবস্থা, তো আমি রেগুলারলি আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখতেই পাচ্ছি, কনস্ট্যান্টলি এটা সেটা দিয়ে আপনি ব্যতিব্যস্ত করে রাখছেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের সোনার ছেলেরা, আমাদের অ্যাডিলেডে আসছে, আমাদের ভাইরা, আমাদের টাইগাররা আমাদের অ্যাডিলেডে আসছে। এর চাইতে আনন্দের খবর আর কি থাকতে পারে? সেটাই। আমাদের 9 তারিখে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ অ্যাডিলেইডে, এবং আজকে আমরা এই মুহূর্তে মানে দুর্দান্ত কিছু সময় কাটানোর জন্য আছি অ্যাডিলেইডের কিছু খেলাপ্রিয় মানুষ নিয়ে, এবং তাদের সাথে আসলে আমরা সবাইকে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে যোগ দেবেন। প্রথম থেকে শুরু করি। আনিস ভাই, সাদাব মঈন ভাই, মাসুম মিঠু ভাই, হাসান ইমাম শামীম ভাই এবং নাইম বিন নওয়াজ ভাই। বাট একজন আছেন আমাদের স্পেশাল গেস্ট, যিনি বাংলাদেশ থেকে উড়ে এসেছেন আমাদের সাথে আজকে সময় কাটানোর জন্য। তিনি হচ্ছেন 71-এর খেলাযোগ অনুষ্ঠানটি পরিচালনা করেন আমাদের ফাহিম রহমান অভি ভাই। আমি অভি আপা আজকে ফাহিম ভাইয়ের সাথে আছি। তো অনুষ্ঠানের শুরুতে প্রথমে ফাহিম ভাইয়ের কাছে চলে যাব। তো ফাহিম ভাই, নর্মালি তো আপনি মানুষ ইন্টারভিউ করেন, আজকে আপনার নামের একজন আপনার সাথে কথা বলছে, আপনার ইন্টারভিউ করছে, কেমন লাগছে? খুবই নার্ভাস লাগছে। আমি খুবই নার্ভাস ফিল করছি, কারণ যে কাজটা আমি করি সবসময় দেখা যায় যে প্রশ্ন আমি করি, উত্তর আদায় করে নেওয়ার চেষ্টা করি। আজকে সেই কাজটা আপনি করছেন এবং উল্টো দিকে আজকে আমি বসা, অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর আজকে আমাকে দিতে হবে। সুতরাং আমি খুবই 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 নার্ভাস। আমি জানি না কি প্রশ্ন আপনি করতে যাচ্ছেন, প্রশ্নের উপরে ডিপেন্ড করবে আর কি। প্রশ্নটা একেবারে মানে বলতে পারেন হচ্ছে গিয়ে ওপেন বুক কোয়েশ্চেন। এই প্রশ্ন তো না দিতে পারার কোনো কারণ নেই, কারণ হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এত দূর থেকে, বাংলাদেশ থেকে আমাদের জন্য ভালোবাসা নিয়ে ক্রিকেটের সাথে উড়ে এসেছেন আপনি। তো আপনার টোটাল এই অস্ট্রেলিয়া ভ্রমণের অনুভূতি কি? বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু বলুন আমাদেরকে। প্রথমত আমি আপনাকে বলি যে যখন আমরা বিশ্বকাপ কভার করতে আসলাম, অর্থাৎ তখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ অনেকদিন ধরে কোনো সুখবর পাচ্ছে না। একের পর এক রাজনৈতিক অস্থিরতার কারণে নানা রকমের নেতিবাচক খবর প্রতিনিয়ত বাংলাদেশে প্রচার হচ্ছে। তো বাংলাদেশের মানুষ আসলে হাসতে চায়, বাংলাদেশের মানুষ একটু আনন্দ পেতে চায়, এবং সেই হাসির জায়গাটা, আনন্দের জায়গাটা বারে বারে আমাদের ক্রিকেটাররা আমাদেরকে তৈরি
তৈরি করে দিয়েছে। তো বলতে পারেন 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে অস্ট্রেলিয়াতে উড়ে এসেছি শুধুমাত্র 16 কোটির বাংলাদেশকে একটা সুখবর দেওয়ার জন্য। ইতিমধ্যে একটা সুখবর দিয়েছি, বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েছে। আশা করি যে আগামীকালকেও একটা সুখবর দিতে পারবো যখন বাংলাদেশ স্কটল্যান্ডকে হারাবে, এবং চূড়ান্ত রকমের সুখবর তখনই হবে যখন আসলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠবে ইংল্যান্ডকে হারিয়ে, এবং সেই ইতিহাসটা অ্যাডিলেইডে রচনা হোক সেটাই আমরা মনে প্রাণে চাই এবং আমরা বিশ্বাস করি যে সেরকমটা ঘটবে। আমাদের প্রস্তুতি কিন্তু চরম, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অনেক ভাইয়ারা আজকে আছেন, এমন মানে আপনিও শুনতে পাবেন, খুব মজা পাবেন আশা করছি। চরম প্রস্তুতি নিয়ে আছি। এবার বাকি আরো কথা বাড়ানোর আগে আমরা চলে যাই আমাদের প্রথম গানটিতে। শ্রোতা বন্ধুরা, সরাসরি শুনছেন রেডিও বাংলা অ্যাডলেড 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়ন। সবাই অবাক হয়ে থাক, ইতিহাস গড়ে যাক এখনই তো নিশ্চয় তোমার আমারই সময়। সর্ববাধা ভেঙে স্বপ্নটাকে ভালোবেসো, চলে এসো। সর্ববাধা ভেঙে স্বপ্নটাকে ভালোবেসো, চলে এসো। বাধা ভেঙে স্বপ্নটাকে ভালোবেসো, চলে এসো। সব বাধা ভেঙে স্বপ্নটাকে ভালোবেসো, চলে এসো। প্রিয় শ্রোতা,
শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশে অনুরণন। আগেই বলেছি আমরা আজকে আছি আমাদের এই স্টুডিওতে কিছু খেলা পাগল মানুষ নিয়ে অ্যাডিলেডের। তাদের নামগুলো বলেছি, এখন আরেকটু বিস্তারিততে যাচ্ছি। প্রথমেই আমার সাথে যুক্ত আছেন আজকে আনিস আহমেদ ভাই। আনিস ভাই, আপনি আপনার খেলা নিয়ে অভিজ্ঞতা বা খেলা নিয়ে চিন্তা ভাবনা সম্পর্কে আপনার কাছে শুনবো। তার আগে একটু শুনি আপনি কতদিন ধরে এখানে আছেন এবং খেলার সাথে কিভাবে জড়িত। ধন্যবাদ অভি। আমি অ্যাডিলেডে আছি 2007 থেকে, মে মাস থেকে। মজার ব্যাপার হলো 2007-এর মে পর্যন্ত, আমি এখানে আসার আগ পর্যন্ত আমি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত ছিলাম মেডিকেল কোঅর্ডিনেটর হিসেবে। ও বাবা, তাহলে আমাদের একটা বিশেষ এক্সট্রা আয়োজন আছে, এক্সট্রা একটা অ্যাডিশন হলো আমাদের। অনেক গল্প শুনতে হবে তাহলে আজকে। হ্যাঁ, অবশ্যই। হোপফুলি আমি কিছু বলার চেষ্টা করব, কিছু আমার অভিজ্ঞতা, মজার অভিজ্ঞতাগুলো আমি বলবো। নিশ্চয়ই ভাইয়া, আপনার কাছে আমরা অবশ্যই ফেরত আসবো। আর এখানে খেলাধুলা করেন ভাইয়া? এখানে খেলাধুলার সাথে জড়িত আছি, বিশেষ করে ক্রিকেট নিয়ে জড়িত আছি, যেটা খেলার মাঝে মধ্যে সুযোগ আমার হয়। আমি এখানে একটি ক্লাব আছে অ্যাডলেড বাংলাদেশ টাইগার্স, সেটার সাথেও জড়িত আছি এবং খেলার চেষ্টা করি, খুব ভালো লাগে। এবং ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বাংলাদেশ খেলছে, খুবই এক্সাইটেড, রিয়েলি এক্সাইটেড বিকজ আমি এটা খেলি এবং আমি এই টিমটার সাথে জড়িত ছিলাম। অবশ্যই আপনার কথা শুনবো ভাইয়া, আসবো এখন। তো আরেকজন আসলে এখানে অ্যাডলেডে বাংলাদেশি ক্রিকেটারের কাছে জিজ্ঞেস করি, শাদাব মঈন ভাই, আপনি তো অনেকদিন ধরে ক্রিকেটের সাথে জড়িত, তো আপনি বলেন যে আপনার এখানে অ্যাডলেডে যাত্রা কিভাবে শুরু বা ক্রিকেটের সাথে কিভাবে জড়িত হওয়া? জি, আমার যাত্রা ক্রিকেটের সঙ্গে সেটা অনেক পুরনো, সেটা না হলে না বললেই হয়। কিন্তু অ্যাডলেডের বলতে গেলে, অ্যাডলেডে আমার এখানে 3.5 বছর হয়ে গেছে। তো অ্যাডলেডে আসার পর থেকে প্রথম থেকেই আমাদের যেটা হয় যে এখানে এসে ক্রিকেট ক্লাব খুঁজি যে কোথায় খেলা যায়। তো খোঁজ পেয়ে যায় যে এখানে কিছু বাঙালিরা ক্রিকেট খেলে এবং একটি ক্লাবও আছে যার সঙ্গে খেলা হয়। তো সেখান থেকেই খেলা শুরু হয় এবং গত 2-3 বছর ধরে আমরা একসাথে কিছু 8-9 জন প্লেয়ার একসাথে একটা ক্লাবের হয়ে খেলছি। এবং আগে আমরা অ্যাডলেড বাংলাদেশ টাইগার্সের খেলেছি, এখন আমরা অন্য ক্লাবের খেলছি। সময় পরিসময় বিভিন্ন সময় চেঞ্জ হয়। আপনাদের কাছে শুনবো আরো অনেক আপনাদের খেলা নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে আজকে। আমার সাথে আরো আজকে আছেন নাইম বিন নওয়াজ। নাইম, তোমার কাছ থেকে শুনি। নাইম আমার বন্ধু মানুষ, আমরা একই ক্লাসে পড়েছি, মানে সেম ব্যাচ। তো নাইম আমার বন্ধু দেখে তুমি করে বলছি। তোমার কবে অ্যাডলেডে এসেছো, খেলার সাথে কিভাবে যুক্ত, যদি আমাদেরকে একটু বলো। ধন্যবাদ হবি। অ্যাকচুয়ালি আমি এসেছি অলমোস্ট 3 ইয়ার্স নাও। 2012 এপ্রিলে আমার আসা, তো অলমোস্ট প্রায় 1 মাস পরে আমার 3 বছর পূর্তি হবে। এবং আমি খুবই এক্সাইটেড যে অ্যাডিলেডের মতো একটা জায়গাতে ইংল্যান্ডের সাথে খেলা হচ্ছে, যে ইংল্যান্ড কিনা স্পিনে দুর্বল এবং অ্যাডিলেড কিন্তু অ্যাকচুয়ালি প্যারাডাইস না হোক, অস্ট্রেলিয়ার মাঠগুলোর মধ্যে সবচেয়ে ভালো স্পিন ধরে কিন্তু অ্যাডিলেড। তো আমরা আশাবাদী সেই জন্য এবং খুবই এক্সাইটেড। আর স্পেশালি লাস্ট কয়েকটা ম্যাচের ইংল্যান্ডের যে পারফরম্যান্স, সেটা দিয়ে আমরা আরো বেশি আশাবাদী, বিশেষ করে 132 রান যিনি বলে উঠলেন হঠাৎ করে, বিশেষ করে 132 রান। এবার তার সাথে পরিচয় করে দিচ্ছি, আমাদের হাসান ইমাম শামীম ভাই, সবার প্রিয়। উনিও আছেন আমাদের খেলা পাগল একজন মানুষ। শামীম ভাই আছেন। শামীম ভাই, আপনি আপনার সম্পর্কে একটু বলুন, কিভাবে খেলার সাথে যুক্ত বা কি ধরনের খেলা করে থাকেন? সত্যি কথা যদি বলি আমি, তাহলে দেখা যাবে যে সবার সঙ্গে আমার একটু বেমানান হবে, কারণ আমি একমাত্র লোক যে আসলে ক্রিকেট ভালো পারি না। তো মজার ব্যাপার হচ্ছে, কিন্তু আমি খেলা দেখি, আমি খুব ভালো একজন সমর্থক এবং দর্শক। আচ্ছা, সেই কারণেই হয়তো আজকে আমার আসা। তো ক্রিকেট আমি ছোটবেলা থেকেই ক্রিকেট দেখে আসছি এবং খেলে আসছি। যখন দেখা যাচ্ছে যে 11 জন প্লেয়ার লাগবে, ওখানে 10 জন আছে, একজন নাই, সেই ক্ষেত্রে আমি আপনি কি গুড প্লেয়ার ছিলেন? দ্যাটস এ ভেরি গুড অফার ফর মি। আমার মনে হয় সেটাকে বলে আপনার ম্যানেজার, তাই না? টিম ম্যানেজার। এবং অনেক সময় আমি সেটাও ছিলাম। একটু আগে বললেন দুধ ভাত। আমি একটা জিনিস এখানে বলতে চাই হাসান ভাই সম্পর্কে, সেটা হচ্ছে যে হাসান ভাই এমন একটা মানুষ যে কিনা উনি আয়োজক থেকে শুরু করে খেলার অংশগ্রহণ থেকে শুরু করে সব ব্যাপারে ওনাকে পাওয়া গেছে, যে কোনো জায়গায় যে কোনো সময়। এটাতে
আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক শুনবো, শোনার জন্যই বসে আছি। এবার একটা গান হয়ে যাক, সুমন কি বলো? অবশ্যই অবশ্যই, তবে চলুন গানটি শুনে আসি। এই গানটি 2011-তে আইসিসি উদ্বোধনী সঙ্গীত ছিল, শুনে ফেলি গানটি। বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে, জয় দেখেছি 21 যেদিন এলো মাথা তুলে, জয় দেখেছি পৃথিবী
শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। কথা বলছি রেডিও বাংলা অ্যাডলেড থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। ট্যুরিজম এসে আমন্ত্রণ জানাচ্ছে ইংল্যান্ড ও বাংলাদেশের 9 মার্চ সোমবারের ম্যাচটি দেখার জন্য। আমাদের ক্রিকেট হিরোদের নিয়ে উল্লাসে মেতে ওঠার এই সুযোগ অ্যাডিলেইড ওভালে 9 মার্চ। টিকিটের মূল্য শুরু হচ্ছে 20 টাকা থেকে এবং শিশুদের জন্য $5। অ্যাডিলেডের ফ্যান জোন ওভালের সাউথ প্লাজা থেকে বিশেষ বিনোদনের ব্যবস্থা করেছে ট্যুরিজম এসে বাংলাদেশি কমিউনিটি প্রোগ্রামটির আজকের আমাদের প্রোগ্রামটির একজন গর্বিত স্পন্সর। ধন্যবাদ। তো এই ঘোষণার সাথে আমি এবার শামীম ভাইকে জিজ্ঞেস করি যে শামীম ভাই, এবারের বিশ্বকাপ নিয়ে স্পেশালি বাংলাদেশের খেলাগুলো নিয়ে আপনাদের কি প্রস্তুতি, বা আমাদের হোল অ্যাডলেটবাসীর কি প্রস্তুতি? খুব টাফ একটা কোশ্চেন, ইন দ্য সেন্স যে মানে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে, এটা যেমন একটা প্রথম একটা বড় বিষয়, পাশাপাশি হচ্ছে অ্যাডিলেডে খেলতেছে, আমরা যারা আছি তাদের জন্য এটা খুবই এক্সাইটমেন্ট। এবং অলরেডি বাংলাদেশ দুটো খেলায় অংশগ্রহণ করেছে। একটা খেলা বৃষ্টির কারণে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমরা 1 পয়েন্ট পেয়ে গেছি, যা বলতে পারি দুইটাই আমাদের ফেভারে। তো যাই হোক, সেটার পাশাপাশি আমরা যে কথাটা না বললে নয়, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যত বাঙালি ছিল তারা বিভিন্ন রকমের প্রিপারেশন নিয়েছে। কোনো জায়গায় 60 থেকে 70টা গাড়ির র্যালি একসঙ্গে রওনা দিয়ে তারা ক্যানবেরাতে গেছে। তো একই রকম প্রিপারেশন আমাদের অ্যাডিলেডের বাসীদের মধ্যেও আছে। সত্যি কথা বলতে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডিলেডের ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে গেছে, অনেকটা ঈদের মতো। এবং বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে অ্যাডিলেডে খেলা দেখার জন্য ব্রিসবেন, ক্যানবেরা এবং হচ্ছে সিডনি থেকে অনেক ফ্রেন্ডরা চলে আসছে, যার যার বাসায় এখন অনেক গেস্ট আছে। তাই না, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছে। সো এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। আমি ছোট্ট একটা জিনিস অ্যাড করি আপনার সাথে, হঠাৎ মনে হলো আমরা এতটাই এক্সাইটেড, আজকে আমরা সবাই বাংলাদেশ টিমের জার্সি পরে এসেছি। দ্যাটস দ্য ইন্সপিরেশন। সত্যি কথা রেডিওতে আমাদের যারা দেখতে পাচ্ছেন না তাদের সবাইকে বলতেছি, দেখতে পাচ্ছেন এবং পাচ্ছেন না সবাইকে বলছি, পারেন আমাদেরকে। না, দ্যাটস এ ভেরি গুড অফার। যেহেতু বলা হয়েছে বিশ্বকাপে আমাদের প্রস্তুতি, আমার মনে হচ্ছে প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখা যাচ্ছে যে সবাই জার্সি পরে আসছে। আমি তারপরও পাশাপাশি বেশ কিছু আয়োজনের কথা এখানে বলবো। অলরেডি অভি বেশ কিছু ট্যুরিজম এসের একটা অলরেডি আয়োজনের কথা বলে ফেলেছে, আমি তার সঙ্গে কিছু অ্যাড করতে যাচ্ছি। যে 7ই মার্চ আমাদের একটা বিশেষ র্যালি, ফ্ল্যাগ র্যালি র্যান্ডেল মলের থেকে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে, যেটা আমরা হয়তো ফেসবুকে পরবর্তীতে আপডেট করে দিব। এবং তার পাশাপাশি সাকা অর্থাৎ সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমি এবং ড্যারন লেহম্যান ক্রিকেট একাডেমি এবং হচ্ছে রেড ক্রস আয়োজিত T12 উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে 8ই মার্চ সকাল 9টায় এবং 12টা দেশ এখানে অংশগ্রহণ করবে। তো সেই গেমগুলো হচ্ছে কিংস্টন ওভালে হবে। বাংলাদেশ এবং ইংল্যান্ডেরটাই প্রথম উদ্বোধনী ম্যাচ হিসেবে হবে। তো সকল দর্শক এবং সকল বাঙালি ডেফিনেটলি সেখানে অংশগ্রহণ করবে, সেটা এক ধরনের প্রিপারেশন। পাশাপাশি দেখা যাচ্ছে যে ওই একই সময়ে 8ই মার্চ বাংলাদেশ এবং ইন্টারস্টেট থেকে আগত সকল ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাপোর্টার এবং অ্যাডিলেডের সমর্থকদের নিয়ে প্রসপেক্টে অবস্থিত ঘান কাবাবে সন্ধ্যা 6টা থেকে রাত অবধি ক্রিকেট আড্ডার একটা ব্যবস্থা করা হয়েছে। তো আমি আশা করি ওই জায়গাতে একটা বিশাল জ্যাম লেগে যাবে। ঢাকা শহরের জ্যামটা দেখার আরেকটা বিশাল সুযোগ আমরা পাবো, যেমন বেইলি রোডের জ্যামের মতো। অ্যাডলেটবাসীদের জ্যাম দেখার সুযোগ মিস করবেন না। সো অনেকেই হয়তো ফ্ল্যাগ নিয়ে সেদিন আসবে এবং সন্ধ্যা 6টা থেকে যারা বিভিন্ন মানে ক্রিকেট সংশ্লিষ্ট যত ম্যানেজার আছে এবং তাদের সঙ্গে হয়তো অনেক ধরনের সেলফি তোলারও সুযোগ আছে। তা আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, পরের দিন অর্থাৎ 9ই মার্চ যেদিন খেলা শুরু হবে, খেলার দিন সকাল 10টায় সাউথ অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অ্যাডিলেডে বসবাসরত আমন্ত্রিত বাঙালিদের নিয়ে ইংল্যান্ড বাংলাদেশ খেলা উপলক্ষে একটি শুভেচ্ছা বিনিময় করবে সকাল 10টা থেকে। সো সেখানে দেখা যাচ্ছে যে যারা আমন্ত্রিত তারা অলমোস্ট 100 বাংলাদেশিস, ইভেন মোর দেন দ্যাট, তারা হয়তো ওখানে যাচ্ছে সকাল 10টা থেকে। তার মানে আমাদের খেলা শুরুর আগে থেকে 10টা থেকে একটা বিশাল প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। এবং একই রকম ভাবে সকাল 11:30টায় সাউথ অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ভবনের সামনে বাংলাদেশিদের বৃহৎ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা রেডিও বাংলা থেকে আয়োজন করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশি বিশাল বড় একটা ফ্ল্যাগ নিয়ে সেখানে যাবে। সকাল 11:30 থেকে আমরা মার্চ করতে করতে চলে যাব, যার যা আছে বাসায় সবকিছু নিয়ে হাজির হয়ে যাবেন। এবং অ্যাডিলেডের ওভালে একই সময়ে সাউথ গেটে 11:45 থেকে 12:30 পর্যন্ত বাংলাদেশিরা সাংস্কৃতিক মিলন মেলার ব্যবস্থা করেছে। সেখানে বেশ কিছু কালচারাল শো হবে, কালচারাল প্রোগ্রাম ওখানে 1 ঘন্টার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে বেশ কিছু বাঙালি অংশগ্রহণ করবে সরাসরি।
সো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ইভেন্ট সকাল 9টা থেকে শুরু করে বেশ কিছু ইভেন্ট চলতেছে। পাশাপাশি আমি যদি ইন্ডিভিজুয়াল কথা বলি, কারো সবাই জার্সি কিনতে, কেউ ক্যাপ, কেউ জার্সি, কেউ ফ্ল্যাগ, কেউ গামছা, কেউ ঢোল, কেউ ব্যান্ডানা, কেউ ঢোল, তবলা, ডুগি, খঞ্জনা, বিভিন্ন জিনিস নিয়ে সবাই ওই দিন মার্চ করতে করতে আমরা মনে হচ্ছে চলে যাবো, এবং আমরা আশাবাদী যে ওই দিন বিজয়ের বেশি আবার একইভাবে ফিরে আসবো ইনশাআল্লাহ। এখানে একটা জিনিস আমি যোগ করি, বাংলাদেশিরা যে কি পরিমাণে উৎসব মুখর একটা জাতি, আমরা কিন্তু আমাদের প্রস্তুতি থেকে সেটা অলরেডি মানে একটা বোঝা যাচ্ছে। এবং প্রিয় শ্রোতা, আমরা আসলে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে রেডিও বাংলার এই রুমটার যে এনভায়রনমেন্ট, সেটা যে কি পরিমাণ স্পোর্টিং এবং কি যে মজার, মানে আমি অসম্ভব এনজয় করছি। সুমন, তুমি কি বলো? অবশ্যই এনজয় করছি, অসম্ভব রকম। তো আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আনিস ভাইয়ের কাছে, যে আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে জড়িত ছিলেন, যেটা অলরেডি আপনি বলছেন, তো সেখানে আপনার কিছু মজার অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, ধন্যবাদ সুমন। আমি 2002 থেকে 2007 পর্যন্ত ছিলাম। 2002-তে যখন আমি ক্রিকেট বোর্ডে জয়েন করি, তখন ছিলাম মেডিকেল কমিটির একজন সাধারণ মেম্বার, বাট 2005-এর থেকে আমাকে মেডিকেল কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়। আমার দায়িত্বগুলোর মধ্যে ছিল টোটাল বাংলাদেশ টিমের হেলথ অ্যান্ড সেফটির দিকে নজর রাখা। তার আগে আমি একটা মজার ঘটনা, তুমি যখন জানতে চাইলে সেটার ব্যাপারে আমি বলছি। মজার ঘটনাটা হলো, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন, এইটা হলো গিয়ে ক্রিকেট বা যে কোনো খেলার মধ্যে ডোপিংয়ের প্রভাব আছে কিনা সেটা দেখার জন্য ইন্ডিভিজুয়াল দেশকে বা আইসিসিকে দায়িত্ব দেয়। তো 2006-এর দিকে হঠাৎ করে এরকম একটা দায়িত্ব আইসিসি বাংলাদেশকে দিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে দিল, এবং আমাকে ওই সময় ফোকাল পার্সন করা হলো আইসিসিতে, বাংলাদেশের ফোকাল পার্সন। তো হঠাৎ করে এইটার কাজ উপলক্ষে 2007-এ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে বাংলাদেশ। তার আগ দিয়ে হঠাৎ করে আমার উপর দায়িত্ব পড়লো বাংলাদেশ ক্রিকেট টিমের র্যান্ডম ড্রাগ টেস্ট করতে হবে। ড্রাগ টেস্টটা কিরকম? সবার ইউরিন টেস্ট করতে হবে, এবং সেটা আমার দেশে করা যাবে না, বাংলাদেশে করা যাবে না সেটা। সেই ইউরিন কালেক্ট করে আমাকে মালয়েশিয়াতে পাঠাতে হবে, এবং আমার সামনে হাজির করা হলো পুরো বাংলাদেশ টিমকে। কন্টেইনার কি বাংলাদেশের? না, কন্টেইনার মালয়েশিয়ার। কন্টেইনার পুরো কন্টেইনারটা মানে কন্টেইনার গুলো মালয়েশিয়া থেকে আসছিল, এবং সেটা আমাকে পাঠাতে হবে আবার মালয়েশিয়াতে। বাংলাদেশ হলে জিজ্ঞেস করতে মেড ইন জিঞ্জিরা কিনা? না, সেরকম কোনো সুযোগ ছিল না, এবং সেটা করার কোনো সুযোগ ছিল না। এতটা মানে যেহেতু আইসিসি দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজটা করা আমার উপর বর্তে ছিল, সো আমি সর্বাধিক নিরাপত্তা এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে সেটা করার চেষ্টা করেছিলাম। মনে আছে, হঠাৎ করে প্লেয়ারদেরকে ডাকা হলো, তার আগে আমাকে একটা ব্রিফিং করতে হলো তাদেরকে, যে ডোপিং এর গুরুত্ব কি, অ্যান্টি ডোপিং কি, কোন ড্রাগ খেতে পারবে, কোন ড্রাগ খেতে পারবে না, সেটা পুরো টিমকে এক্সপ্লেন করতে হলো। আমার মনে আছে তখন পাইলট ছিল, মাশরাফি ছিল, সাকিব ছিল, এরা সবাই ছিল, মুশফিকও ছিল। সবাইকে আমি বলার পর সবাই তো একটু আটকে উঠলো, কি ব্যাপার, ইউরিন টেস্ট আবার না জানি কি বের হয়ে আসে। সো সবাই ইউরিন দিতে রাজি হলো, কিন্তু একজন বাদে, সে আমি নাম বলবো না, একজন বাদে সে বললো না আমি এটা দিব না, আমি দিতে পারবো না। তা আমি বললাম কেন? এটা তো আমাকে পাঠাতে হবে, এটা তো রিকোয়ারমেন্ট তোমাকে, নাহলে তো আমি তোমাকে টিমে করতে পারি না। তখন বললো না আমি এটা দিব না। তো মজার ব্যাপার, সে তখন আমাকে দিতে চায়নি, আমি নাম বলছি না, সে আমাকে তখন দিতে চায়নি। আমি যখন ইউরিনগুলো কালেক্ট করলাম, তখন আমি যখন এটাকে মানে মেইন একটা ভ্যাকিউম ইসের মধ্যে ভরছিলাম, যেটা মালয়েশিয়া যাবে ওই দিন বিকেলেই, কালেক্ট করে নামগুলো লেবেলিং করে দেখছো, তখন একটা স্যাম্পল নিয়ে আমার ওইটার মধ্যে নাম লেখা ছিল, ওই স্যাম্পলটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল যে এটা তো একদম চরম পানির মতো মনে হচ্ছে, এটা তো ইউরিন মনে হচ্ছে না। ভাগ্য ভালো আমার কাছে ওই সময় কিছু টেস্ট কিট ছিল, আমি টেস্ট করে দেখলাম যে সেই স্যাম্পলটা আসলে ইউরিন ছিল না, সেটা একদম সাধারণ পানি, ট্যাপ ওয়াটার ছিল। এবং মজার ব্যাপার, আমি তাকে আবার ডাক দেই, এবং ডাক দেওয়ার পরে সে সাথে সাথে ইউরিনটা দেয়। এবং সুখকর একটা জিনিস হলো যে রেজাল্টগুলো সব নেগেটিভ এসেছিল, কোনো ধরনের ড্রাগ পাওয়া যায়নি। তবে আমার সেই প্লেয়ারটাকে মনে আছে, বাংলাদেশ টিমের রাজশাহী বাড়ি এবং বাংলাদেশ টিমের অধিনায়ক ছিল, আমি নাম বলছি না। এবং খুব মজার, অনেক কিছু তো বলে দিলেন, সেই প্লেয়ারটি এবং বাংলাদেশ টিমের খুব একজন প্রাণোজ্জ্বল অধিনায়ক ছিল। সেটা ছিল একটা আমার
মজার একটা অভিজ্ঞতা সেই ক্রিকেট নিয়ে, সেই ডোপিং টেস্ট নিয়ে। অনেক ভালো লাগলো আনিস ভাই, মজার অভিজ্ঞতা ইউরিন টেস্ট নিয়ে। এবং অবশ্যই আমাদের দেশে আসলে এই ধরনের রেজাল্ট গুলো ইউজুয়ালি নেগেটিভই আসে। শামীম ভাই আমাদের টেস্ট গুলো ঘন ঘন করা উচিত। এখন আমি আসছি আসলে আমাদের মাসুম ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন মাসুম ভাই। মাসুম ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনার কি মনে হয় বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপে কত দূর যাবে? বাংলাদেশ আসলে আমরা তো সবাই এক্সপেক্ট করছি যে কোয়ার্টার ফাইনালে তো অবশ্যই যাবে। আচ্ছা, এবং সেটা যাওয়ার জন্য কালকে যদি স্কটল্যান্ডকে হারায় তাহলে আমার মনে হয় অনেকটা পথ চলে যাওয়া হয়। বাট আমরা এটাও কনফিডেন্ট যে আমরা স্কটল্যান্ড এবং ইংল্যান্ড দুটাকে হারায় তারপর স্কটল্যান্ড কোয়ার্টার ফাইনালে যাব। এখনকার অ্যাকচুয়াল পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 2টা গেম জিতলেই হবে, আমাদের যে 3টা খেলা বাকি আছে তার মধ্যে 2টা জিতলেই হবে, প্লাস ওই পয়েন্ট শেয়ার হতে যে আরো 1 পয়েন্ট পেয়েছি তার জন্য আমাদের অনেক ইজি হয়ে গেছে। কি বলেন? এক্স্যাক্টলি 2টা জিতলেই হবে, কিন্তু 2টা শব্দটা কিন্তু খুব টাফ। না, 2টা শব্দটা অবশ্যই টাফ বাংলাদেশের জন্য, বাট তারপর আমরা আশাবাদী। অনেক প্রস এন্ড কনস আছে এর মধ্যে। মাঝখানে একটা জিনিস আবার হঠাৎ করে আসলো যে হঠাৎ শুনলাম যে স্কটল্যান্ডের কাছে হারলেও যদি ইংল্যান্ডকে হারানো যায় কোনো না কোনো প্লাস মাইনাস করে কোনো না কোনো ভাবে যাওয়া যাবে। বাংলাদেশের নেট রান রেট এখনো পজিটিভ আছে, যেখানে অন্যান্য টিমের 3 নম্বরে এখনো অস্ট্রেলিয়ার উপরে আছে, পর্যন্ত বাংলাদেশ টিমে আছে অবশ্য। হ্যাঁ, তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ক্রিকেট মিশন শুরু হয়েছে অস্ট্রেলিয়া ক্যানবেরা থেকে। আর এই মুহূর্তে প্রস্তুত সকল বাংলাদেশি যারা অ্যাডলেডে আছেন, বাংলাদেশ টিমের জন্য তাদের সমস্ত শুভকামনা নিয়ে তারা বসে আছেন। আশা করছেন 9 তারিখ অ্যাডলেডের যে ম্যাচটা সেখানে তারা বিজয় দেখা হবে। আর এটা প্রায় নিশ্চিত যে বাংলাদেশকে উজ্জীবিত করতে সবাই মাঠে যাচ্ছেন, এবং এর জন্য যেটা হাসান ভাই একটু আগে বলেছেন যে একটা আনন্দ শোভাযাত্রা, মানে অনেক প্রোগ্রামের মধ্যে আমাদের রেডিওর পক্ষ থেকে একটা আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়েছে, যেটা 9 তারিখ সকাল 11:30 থেকে শুরু হবে পার্লামেন্ট ভবনের সামনে থেকে। আর এই শোভাযাত্রা সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রত্যেকে তাদের নিজেদের মতো করে পতাকা, ব্যানার, ফেস্টুন, জার্সি ডেফিনেটলি ভুলবেন না, ক্যাপ, কোনো কিছু ভুলবেন না, ব্যান্ডানা কোনোভাবেই ভুলবেন না। নিজের না থাকলে অন্যর কাছে চান, অন্যের না থাকলে তাকে সাহায্য করুন জোগাড় করতে। কিন্তু কিছু ড্রিঙ্কস নেওয়া দরকার, কারণ যাতে খেলা থেকে না উঠতে হয়, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে পানি নিন, প্রচুর পরিমাণে ইয়ে নিন, কিন্তু ওইখানেও মাঠে ব্যবস্থা থাকবে। সো আমরা যতভাবে পারি এনজয় করার জন্য রেডি হয়ে থাকবো। আর সবচেয়ে বড় কথা, উল্লাসে আওয়াজ তুলুন, জয় পরাজয় আমরাই আছি তোমাদের সাথে, বাংলাদেশ। চলুন শ্রোতা বন্ধুরা, এই ঘোষণার সাথে আমরা আরেকটি গান শুনে আসি। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, করছে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। বাংলার বাঘেদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমার জন্য রইল সবার অনেক শুভ কামনা। চোখের কোলে দিচ্ছে কি বিজয়
তারাই করবে বিশ্ব জয়। যাও, এগিয়ে যাও। সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে, বধন হারা মনটা নাচু আকাশ সুখে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডলাইড 103.1 FM-এ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর যারা আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন তাদের জন্য বলছি যে আমাদের প্রোগ্রামে আজকে অনেক অতিথি উপস্থিত আছেন। তো আমি অতিথিদের কাছে একটা প্রশ্ন করছি যে বাংলাদেশ প্রায় ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ক্রিকেট খেলছে 1999 থেকে। এ পর্যন্ত কোন ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের জন্য সবচেয়ে সফল, কোনটাকে আপনাদের কাছে বিশেষভাবে মনে হয়? সাদব ভাই, আপনি শুরু করতে পারেন। আমার যদি বলতে হয় তাহলে আমি বলবো এখানে সবাই মনে হয় একসাথে একমত হবে যে 2007-এর বিশ্বকাপটা আমাদের জন্য সবচেয়ে সফল হয়েছিল এবং ওখানে আমাদের একটি চমৎকার রেজাল্ট ছিল যেখানে আমাদের ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা জিতেছিলাম আমরা এবং আলটিমেটলি ওখান থেকেই ম্যাচটা টার্নিং পয়েন্ট হয়ে যাওয়াতে আমরা সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছিলাম এবং সাউথ আফ্রিকার উইকেট যেখানে বাউন্সি উইকেট, এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া ছিল এবং আমরা মনে করি যে আমাদের ক্রিকেটের যে মানে স্থাপনাটা, আমরা যে আমাদের ফুটপ্রিন্টসটা রাখতে পেরেছি ওইখান থেকে বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা এটা করতে পেরেছি। অ্যাবসলিউটলি সেটা আমার আসলেই তখন মনে পড়ে যে আমাদের প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে এবং ইন্ডিয়াতে তখন সব ভাগা ভাগা প্লেয়াররা ছিল, টেন্ডুলকার, গাঙ্গুলি, জহির খান, হরভজন সবাই ছিল, যুবরাজ সিং সবাই ছিল ওরা এবং খুব ভালো ফর্মে ছিল। এবং আপনি যদি দেখেন ইন্ডিয়ার মিডিয়া, আপনারা সবাই জানেন ইন্ডিয়ার মিডিয়া কিন্তু খেলার আগেই অনেক বড় বড় কথা বলে, আজকে 400 রান করবো, আজকে 500 রান করবো। আমার মনে আছে ওই দিন বলছিল যে আজকে হয়তো 400 হবে ইন্ডিয়া যে ব্যাটিং লাইন আপ, কিন্তু আমরা কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছিলাম এবং সেটা ছিল অসাধারণ। আমার মনে হচ্ছে যে একটু আগে আমাদেরকে আনিস ভাই বলেছেন যে উনি 2007-এর মে পর্যন্ত বাংলাদেশ টিমের মেডিকেল কোঅর্ডিনেটর রেসপন্সিবিলিটি ছিলেন। ওয়ার্ল্ড কাপের পরে, মানে আমি ওয়ার্ল্ড কাপের পরে এখানে চলে আসি। আমি এই বিষয়ে মানে এইটাকে সাথে রিলেটেড একটা জিনিস বলছিলাম, কারণ 2007 ওয়ার্ল্ড কাপে এই ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ইন্ডিয়া মানে যে কোনো ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো প্রথম রাউন্ডেই ছিটকে যায়, সেটা হলো 2007 এটা বাংলাদেশের দ্বারা। এই অপমান মনে হয় ইন্ডিয়া সহ্য করতে এখনো বলতে পারেনি। আমার একটা ম্যাচের কথা হঠাৎ করে মনে পড়লো, যদি প্রসঙ্গক্রমে বলি, 1999-এর পাকিস্তান বাংলাদেশ ম্যাচটা আপনাদের মনে আছে কিনা? আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, পরের দিন ম্যাথ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট পরীক্ষা। আমি একটা লাইনও কোনো অঙ্ক দেখা থেকে আমি বলতে চাই না আসলে আমি কত পেয়েছি। আপনি এটা যে দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন এটা আমরা নাই জানলাম। এই রেজাল্টটাই ছিল আসলে আমাদের স্টার মার্ক। এইখানে ছোট্ট একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে বাংলাদেশ 99 বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটাতে আমি আমেরিকাতে ছিলাম এবং আমেরিকাতে আমার চাচার বাসায় আমি দেখছিলাম। তো চাচার বাসায় চাচার ফ্রেন্ডরা সবাই পাকিস্তান ছিল, হ্যাঁ, এবং আমি ওখানে বাংলাদেশ ছিলাম এবং যেহেতু বাংলাদেশ পাকিস্তানের একটা ইতিহাস আছে সেটার জন্য ওনারা আমাকে বললো যে ঠিক আছে সবাই মিলে খাওয়া দাওয়া করি, খেলা দেখবো, মজার ব্যাপার। আলটিমেটলি যখন লাস্টে যখন খেলাটা জিতে গেলাম তখন আসলে আমার গলার স্বরের সঙ্গে তাদের গলার স্বর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার মনে হয় ওই সময় যখন বাংলাদেশে খেলা হলো, পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশ জিতলো, রাতের বেলা তখন গেমটা শেষ হয়েছিল এবং সমস্ত জনগণ আমার মনে আছে সবাই রাস্তায় নেমে গেছিল। সেটা একটা তো আমরা আবার ওই ধরনের একটা ঘটনার পুনরাবৃত্তি চাই, তবে এবার ইংল্যান্ড হবে, এবার ইংলিশ বোধে। আশা করি ওই দিন রাত্রে আমাদের ইংলিশ ডিনার হবে। এই মুহূর্তে আমি হঠাৎ করে একটা প্রশ্ন নিয়ে একটু যেতে যাচ্ছি মাসুম ভাইয়ের কাছে। আচ্ছা, আমরা বিদেশে থাকি, এইখানে মানে আমাদের অস্ট্রেলিয়ায় বা অ্যাডিলেইডে বাংলাদেশিদের মানে খেলাধুলা নিয়ে বা স্পোর্টস নিয়ে ভাবনা সম্পর্কে আপনি যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ অভি, খুবই সুন্দর প্রশ্ন। এখানে একবার একটা অস্ট্রেলিয়ান ছোট ছেলেকে জিজ্ঞেস করা হয়েছিল যে 26শে ডিসেম্বর কেন সরকারি ছুটির দিন থাকে অস্ট্রেলিয়াতে। তো ছোট ছেলেটা উত্তর দিয়েছিল যে ওই দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট খেলা হয়, তো সবাই ক্রিকেট খেলা দেখে, এই কারণে ওই দিন সরকারি ছুটি থাকে। তো
তো আমাদের বাংলাদেশের মানুষের ক্রিকেট খেলা এবং স্পোর্টসের প্রতি আগ্রহটা অনেকটা ওই ছোট ছেলেটার মতনই। আপনি এমন কোনো বাংলাদেশি পাবেন না যে বিশ্বকাপ ক্রিকেট বা ফুটবল দেখে না। এরকম বাংলাদেশি পাওয়া খুবই মুশকিল যে মেসি, রোনাল্ডো, টেন্ডুলকার, মাইকেল ক্লার্ক, সাকিব কিংবা মাশরাফিকে চিনে না। যেদিন বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা খেলে ওই দিন ঢাকা শহরে আর্জেন্টিনা যে কটা পতাকা থাকে, অন্য দেশের কথা বাদ থাকুক, আর্জেন্টিনাতে থাকে না। তার সাথে ব্রাজিলকে টানতে হবে। আমি একটা ঘটনা শুনেছি, আর্জেন্টিনার কোন একজন হাই অফিসিয়াল, মেবি প্রধানমন্ত্রী হতে পারেন, মানে এখানে এসে বা আমি সরি তো এখন অ্যাডলেডে যে খেলাটা, এটা খুবই একটা স্বাস্থ্যকর একটা বিনোদন। তো আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, অনেক দৌড়াদৌড়ি, একটা শারীরিক অনুশীলনের মধ্যে যেতে হয়। তো বাংলাদেশে যারা আছে অ্যাডলেডে, তারা অনেকে নিজেদের মধ্যে ঘরোয়াভাবে আয়োজন করে খেলা, আবার অনেকে আছে বিভিন্ন ক্লাবে খেলে। আর খেলাধুলার সাথে আরেকটা দিক হচ্ছে যে আমরা যখন খেলাধুলা করি ক্লাবের সাথে অথবা নিজেদের মধ্যে, আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা পরিচিতি হয় এবং অন্যান্য অস্ট্রেলিয়ানদের সাথেও পরিচিত হয়। তো ক্লাবগুলি যখন বারবিকিউ করে বা পিকনিক করে অথবা খেলার বিরতিতে অথবা খেলার শেষে আমরা অন্যান্য দেশের মানুষের সাথে কথা বলি, তাদের আনন্দ বেদনার গল্প শুনি। তো খেলার মাধ্যমে আসলে বাংলাদেশিরা অ্যাডলেডে স্বাস্থ্য, বিনোদন, পরিচিতি, বন্ধুত্ব এসবই পাচ্ছে। সবকিছুই হচ্ছে, সোশ্যালাইজেশন হচ্ছে একটা ভালো, মানে ওভারঅল খেলাটা আসলে আমাদের একটা প্যাকেজ ব্যবস্থা এবং মানে আমরা সব দিকটাই কভার করতে পারছি আসলে খেলা দিয়ে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, মানে খেলা বিষয়ক, যেহেতু এখানে অনেকগুলো ক্লাবের কথা বললাম আমি এবং বিভিন্ন খেলাধুলো করে, তো আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে সবাই স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকে জিমেও যাচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জিমে 100 বা 200 টাকা বছরে দেওয়ার পরেও বা মাসে দেওয়ার পরেও তারা কিন্তু জিমে নিয়মিত যাচ্ছে না। কিন্তু এই খেলাটার জন্য কিন্তু তারা প্রতিদিন সকালবেলা, যদিও খেলা থাকে ভোরবেলা, তারা যাচ্ছে বিকজ অফ সোশ্যালাইজেশন। এটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে আমি যেটা ফিল করি যে অনেকে নিজের ফ্যামিলি থেকে একটু দূরে থাকতে চায়, ঘন্টা 2 অ্যাটলিস্ট। সেই কারণে খেলাধুলার জন্য যতগুলো ছেলে আছে সব একসাথে চলে আসে, বাচ্চা এবং বউ রেখে। তো এটাও একটা এটা পয়েন্ট ওয়েল টেকেন এবং ওয়েল পুট ডাউন। আপনি কিন্তু এটা খুব ভালো বলছেন। না না, এটার উদ্দেশ্য হচ্ছে এটা ফুটবলে সম্ভব হয় 2 ঘন্টা, ক্রিকেটে এটা 8 ঘন্টা। ক্রিকেটে তো আরো বেশি হইছে, এর জন্য তো বিরতিটা একটু বেশি হয় আনিস ভাই। আমি এখানে এটা বলার কারণ আছে, আমি শেষ করে নিই, কারণ এটা বলার উদ্দেশ্য এমন না যে দূরে থাকার জন্য, এটার উদ্দেশ্য হচ্ছে ভালোবাসাটাকে গাঢ় করার জন্য। এখানে ব্যাপারটা বুঝতে আরেকটু ভালো জিনিস তৈরি করে 4-5-6 জন বসে আছেন, আমি একা না হয় কিছুই নাই বলি, আমি মনে হয় আর অন্য একটা অনুষ্ঠানেরই আয়োজন করব এই বিষয়ে শামীম ভাইয়ের সাথে কথা বলার জন্য। এই প্রশ্ন এক্সেসটা আরো গাঢ়ত্ব বাড়ায় দেয় সেজন্য। আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কি বলার চেষ্টা করছেন। অনুষ্ঠানে এই পর্যায়ে আমি ট্যুরিজম এস এর ঘোষণাটিতে আরেকবার চলে যাচ্ছি। ট্যুরিজম এস এ আমন্ত্রণ জানাচ্ছে ইংল্যান্ড এবং বাংলাদেশের 9 মার্চ সোমবার আমাদের ক্রিকেট হিরোদেরকে নিয়ে উল্লাসে মেতে ওঠার জন্যে। এই সুযোগ অ্যাডলেড ওভালে 9 মার্চ ক্রিকেটের টিকিট মূল্য শুরু হচ্ছে $20 থেকে এবং শিশুদের জন্য এটি $5 থেকে শুরু হচ্ছে। অ্যাডিলেড ফ্যান জোন ওভালের সাউথ প্লাজায় বিশেষ বিনোদনের ব্যবস্থা করেছে এবং ট্যুরিজম এস এ বাংলাদেশি কমিউনিটি প্রোগ্রামের গর্বিত স্পন্সর, মানে আমাদের RBA প্রোগ্রামটির কথা বলছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকটি গান শুনে আসি।
লাল সবুজের আজ অবিচল নির্ভয় জয়ের নেশায় মেতেছে আজ মেতেছে সারা দেশ গর্ব আমার নব্য-সেরারা গর্ব বাংলাদেশ দেখো দেখো যে দেখো এই বাংলাদেশ লাল সবুজের জয়গাথা এই বাংলাদেশ দেখো দেখো যে দেখো এই বাংলাদেশ লাল সবুজের জয়গাথা এই বাংলাদেশ কোটি কোটি প্রাণের সাথে আজ মিশে 11টি প্রাণ সবাই মিলে গাইবে আবার লাল সবুজের গান কোটি কোটি প্রাণের সাথে আজ মিশে 11টি প্রাণ শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শ্রোতা বন্ধুরা, আবার ফিরে এলাম আরেকটি সুন্দর গানের পরে। আছি আমাদের অ্যাডিলেডের খেলা পাগল কিছু মানুষকে নিয়ে। এই মুহূর্তে অনুষ্ঠানের এই পর্যায়ে আমি চলে যাব আমাদের আনিস আহমেদ ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি তো আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ছিলেন, এটা আমাদের জন্য একটা স্পেশাল ব্যাপার। আজকে আমরা অনেক কিছু জানতে পারছি, আপনার কাছ থেকে শুনতে পারছি। আপনার পার্সোনালি কোনো বিশেষ অবদান রাখার সুযোগ কি হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য? আপনি যেটা মনে করেন বা আসলে এটা মানে স্পেশাল, যেটা আপনি করে এসেছেন ওদের জন্য, যেটা কিনা পরবর্তীতে পজিটিভ কোনো ফিডব্যাক মানে পেয়েছেন? ধন্যবাদ অভি। আমি কালকে রাতেও এটা নিয়ে চিন্তা করছিলাম যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে। আমি এখনো স্বীকার করি 2007-এর বিশ্বকাপটা বাংলাদেশের জন্য সবচেয়ে সাকসেসফুল বিশ্বকাপ ছিল। একটু পিছন দিকে যাই, 2006 শেষের দিকে, তখন আমি ক্রিকেট বোর্ডের মেডিকেল কোঅর্ডিনেটর। আচ্ছা, তখন আমাকে বিসিবি হঠাৎ করে জিজ্ঞেস করলো যে কোনোভাবে বিসিবিতে মানে ক্রিকেট দলের জন্য একটা সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া যায় কিনা। যে সাইকোলজিস্টের কাজ হবে বাংলাদেশের টিমের টিম ওয়ার্ক এবং ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মোটিভেশনটাকে আরো তো সেটা করা যায় কিনা, এটা প্রসঙ্গে মনে পড়াতে যখন একটা মিটিং কল করা হলো, সেই মিটিংয়ে আমার এখনো মনে আছে, তখন দুই পল ছিল। একজন পল ছিল ফিজিও, আরেকজন পল ছিল ট্রেনার। ডেভ ওয়াটমোর ছিল কোচ, সালাউদ্দিন ছিল ফিল্ডিং কোচ এবং নাসু ভাই ছিল কম্পিউটার অ্যানালিস্ট। তার মানে আমাদের খুবই ব্যালেন্সড একটা ইয়ে ছিল, ব্যালেন্স একটা মানে সাপোর্ট স্টাফ ছিল টিমের সাথে। আমরা যখন বসলাম তখন মানে কিভাবে এই সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া যায় এটার একটা প্রসেস চলছিল। আমার বন্ধু ছিল তখন একজন সাইকিয়াট্রিস্ট। মজার ব্যাপার, আমার তখন পরিচিত কোনো সাইকোলজিস্ট ছিল না এবং আমি একজন সাইকিয়াট্রিস্ট আমার বন্ধুকে আমি তখন এই ক্রিকেট বোর্ডের সাথে লিংক আপ করে দিই। তার এই যে আপনার যে সাইকিয়াট্রিস্ট বন্ধু, উনি কিভাবে মানে ই করলেন? জাস্ট উনি কি কাউন্সেলিং করতেন, 1-to-1 কাউন্সেলিং নাকি গ্রুপ কাউন্সেলিং? আমরা আবার আমরা মিটিং এ বসি, যখন আমরা নিয়োগ দিলাম, নিয়োগ দেওয়ার পরে আমরা যখন ইন্ডিভিজুয়াল মিটিং করি এবং ছিল তখন আমরা বল নিয়ে বসতাম, ক্রিকেট বল, এবং তারপরেই শুরু হয়ে যায় প্রত্যেক ম্যাচগুলোতে আমরা বড় আকারে গানের শুরু করি, যেমন দেশ 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 আমার বাংলাদেশ। প্রত্যেকটাই তার মানে অনেকটা যে আমাদের আসলে এখন এই কথা টানতে হচ্ছে যে যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় আমাদের গানগুলো যেমন আমাদের মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে, আমাদের এই ক্রিকেট যোদ্ধাদেরকে গানের মাধ্যমে, ফ্ল্যাগের মাধ্যমে, বলের মাধ্যমে। আপনার এই এটা শুনে খুব ভালো লাগলো, সাইকোলজিক্যাল খেলা, দেশপ্রেম জাগিয়ে তোলা এবং একটা উদ্বুদ্ধ করা অবদান অবশ্যই। এবং খুব শর্টে শেষ করে দিচ্ছি, 2007-এ যখন এটা নিয়োগ দেওয়া হলো 2006 শেষের দিকে, ইন্ডিয়া থেকে আমার কাছে বেশ কয়েকটা ফোন এসেছিল, কেন আমরা সাইকোলজিস্ট না নিয়োগ দিয়ে সাইকিয়াট্রিস্ট নিয়োগ দিলাম, ব্যাপারটা কি? আমি আসলে আরেকটা প্রশ্ন শুনো, তুমিই করো। হ্যাঁ, আমি আসলে এই প্রশ্নটা অনেকক্ষণ ধরে করতে চাচ্ছিলাম মাসুম ভাইকে। এটা সাদাব ভাইও উত্তর দিতে পারেন বা কিছু বলা থাকলে বলতে পারেন। সেটা হচ্ছে যে অ্যাডলেডে অনেকগুলো ক্লাব আছে এবং বাঙালিদেরও ক্লাব আছে। তো কেউ যদি সেই ক্লাবগুলোতে খেলতে চান বা কেউ যদি জয়েন করতে চান, তাহলে কিভাবে জয়েন করতে পারেন?
আচ্ছা, এইখানে এটা হচ্ছে লাগে আমাদের জন্য খুবই সৌভাগ্য হবে যে যদি কেউ এখানে এসে খেলতে চায় এবং খেলা প্রেমী কেউ যদি খেলতে চায়, এখানে অনেকভাবেই যোগাযোগ করা যায়, ফেসবুক অথবা অনেকভাবে SMS এর মাধ্যমে ওয়ার্ড অফ মাউথও হয়ে যায় এক একজনের সঙ্গে কথা বল। কেউ যদি খেলতে চায় এবং কেউ যদি খেলা প্রিয় মানুষ থাকে, তা সেটা হোক ফুটবল, সেটা হোক ক্রিকেট, সেটা এখানে যে কোনো অর্গানাইজেশনের সঙ্গে হয়, এবং যেটা ব্যাডমিন্টনও আছে, ব্যাডমিন্টনও হয়, এবং সেটা যে কোনো পর্যায়ে হতে পারে। সো আপনারা যদি কেউ এখানে খেলতে চান এবং খেলা প্রেমী যদি কেউ এসে কোনো ক্লাবের হয়ে খেলতে চান, অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারেন, সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে। এবং এটা এবং যোগাযোগটা হচ্ছে লাগে জাস্ট ফেসবুকে জাস্ট বলাটা, ভাইয়া কোথা থেকে কি হবে, ওখান থেকে কিন্তু যারা খেলা দরকার তাদেরকে কিন্তু পিক করে নেওয়া হয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা, এটা তো অবশ্যই আমরা জানলাম এবং সবাইকে জানালাম, সবাই যোগাযোগ করতে পারেন। এখানে আমার একটা কথা হঠাৎ করে মাথায় আসলো। আচ্ছা, আমরা তো, আপনারা খেলছেন, খেলার জন্য কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম, মাসুম ভাইকে কোয়েশ্চেনটা করছি, ভবিষ্যৎ প্রজন্ম অস্ট্রেলিয়াতে, বাংলাদেশি ভবিষ্যৎ প্রজন্ম, আপনি কি মনে করেন যে কোনো অবদান রাখার সুযোগ পাবে এই অস্ট্রেলিয়ার স্পোর্টসে? দুভাবে আমি ব্যাপারটাকে দেখি। প্রথমত হচ্ছে যে সমস্ত বাংলাদেশি ছেলেমেয়েরা এই দেশে জন্মগ্রহণ করেছে বা ছোটবেলা থেকে এখানে আছে, তারা কিন্তু আনিস ভাইয়ের মতন অনেক এক্সপেরিয়েন্সড ট্রেনার তাদের স্কুলে থাকে, তাদের ক্লাবে থাকে। এই সুযোগগুলি যদি তারা ইউজ করে তাহলে কিন্তু তারা অনেক বড় মাপের খেলোয়াড় হতে পারে। এবং সেখান থেকে আমরা জানি যে অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটে ওসমান খাজা যেভাবে নাকি আমাদেরকে গর্বিত করে, অস্ট্রেলিয়ানদেরকে গর্বিত করে, ঠিক একইভাবে অনেক বাংলাদেশি ছোট ছেলেমেয়েরাও বড় হয়ে কিন্তু ওই ধরনের টেস্ট প্লেয়ার হতে পারে। এবং সাকিব যেভাবে মেলবোর্নের হয়ে খেলছে এখন, সেভাবে তারাও খেলতে পারে। আর একটা দিক হচ্ছে যারা আমাদের মতন মানুষ, যারা এখন আসলে অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমে আমরা খেলতে চাই না বিভিন্ন কারণে, তা আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি? আমরা আসলে কন্ট্রিবিউট করতে চাই, বাট আমার মনে হয় সেখানে একটা সুযোগ